উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি প্রথমে দেখে নিই। তৃণমূলে বড়সড় রদবদল, জেলা সভাপতির পদ হারালেন অনুব্রত মণ্ডল। বিতর্ক উড়িয়েই শশী থারুরকে পাঠাচ্ছে কেন্দ্র, পাকিস্তানকে বিশ্ব দরবারে এক্সপোজ করবে ভারত। আমরাও তো সরকারি কর্মচারী, বিকাশ ভবনের ঘটনায় চাকরিহারাদের পাশে জাভেদ শামীম। ফের করোনা আতঙ্ক, হংকং সিঙ্গাপুরে বাড়ছে সংক্রমণ, সতর্কতা জারি গোটা এশিয়ায়। এটা কেবল ট্রেলার, আসল ছবি এখনো বাকি। পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের, তাহলে ফের কি প্রত্যাঘাত? ধ্বংসস্তূপে পরিণত পাক বায়ুসেনা ঘাঁটি, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ইসলামাবাদের চরম দুরবস্থা। অপারেশন সিঁদুরের সাফল্যে প্রতিরক্ষায় ঐতিহাসিক বরাদ্দ, 50,000 কোটি টাকা বাড়ালো মোদী সরকার। সব জল্পনার অবসান, বিধানসভা ভোটের 1 বছর আগেই সংগঠনে বড়সড় রদবদল ঘটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি জেলায় জেলা সভাপতির পদ বিলুপ্ত করে কোর কমিটি গঠন করা হয়েছে। ডানা ছাঁটা হয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। দীর্ঘ 9 বছর বাদে তাকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে। উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়া জেলা সভাপতির পদ থেকেও অপসারিত হয়েছেন সাংসদ অরূপ চক্রবর্তী। শুক্রবার অর্থাৎ 16ই মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংগঠনিক স্তরে রদবদলের কথা ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সাংগঠনিক কাজকর্ম দেখার জন্য 10 সদস্যের কোর কমিটি তৈরি করা হয়েছে। কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বাকি 9 সদস্য হলেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, ডক্টর শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে বসানো হয়েছে পার্থ ভৌমিককে। আর চেয়ারপারসন করা হয়েছে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষকে। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন সভাপতি হয়েছেন সরোজ বন্দ্যোপাধ্যায়। সভাপতি হয়েছেন বুরহানুল মুকাদ্দিম। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার চেয়ারপারসন পদে বসানো হয়েছে অশোক দেবকে। সভাপতি পদে রয়ে গিয়েছেন শুভাশিস চক্রবর্তী। সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারপারসন করা হয়েছে নমিতা সাহাকে। সভাপতির দায়িত্বে পেয়েছেন জয়দেব হালদার। কংগ্রেস নেতা শশী থারুরকে একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে মনোনীত করেছে কেন্দ্র সরকার। তার দলের লক্ষণরেখা সতর্কবার্তার জবাব দেওয়ার একদিন পর এই মনোনয়নকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে অপারেশন সিন্দুর পরিচালনার পর বিশ্বমঞ্চে পাকিস্তানে স্পন্সরিত সন্ত্রাসবাদের মুখোশ উন্মোচন করার জন্য একটি বড় কূটনৈতিক অভিযানের অংশ হিসেবে এই প্রতিনিধি দলটি আগামী সপ্তাহে বিভিন্ন দেশ সফর করবে। এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে অংশগ্রহণের জন্য কেন্দ্র সরকার বিরোধী দলসহ একাধিক রাজনৈতিক দলের সংসদ সদস্যদের সাথে যোগাযোগ করেছে। পিটিআই সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই এই পদক্ষেপে তাদের প্রতিনিধি পাঠানোর জন্য সম্মতি দিয়েছে। প্রতিনিধি দলে মোট কতজন সদস্য থাকবেন তা এখনও স্পষ্ট নয়, তবে কিছু নেতার অনুমান অনুযায়ী 30 জনেরও বেশি সংসদ সদস্য এতে অংশ নিতে পারেন। এই প্রতিনিধি দলগুলোর আগামী সপ্তাহে 10 দিনের জন্য বিভিন্ন দেশ সফর করার কথা রয়েছে। আমরাও তো সরকারি কর্মচারী, বিকাশ ভবনের ঘটনায় চাকরিহারাদের পাশে জাভেদ শামীম। বৃহস্পতিবার বিকাশ ভবন চত্বরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে ও ধস্তাধস্তির জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। জাভেদ শামীম জানান, আমরাও তো সরকারি চাকরি করি, চাকরি হারানোর যন্ত্রণা আমরা বুঝি, তাই সহানুভূতি রেখেই আমরা প্রথম থেকেই আন্দোলনে বাধা দেইনি। তিনি বলেন, পুলিশের কোনো উদ্দেশ্য ছিল না আন্দোলন বানচাল করা অথবা বল প্রয়োগ করা, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই ছিল মূল লক্ষ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলন চরমে পৌঁছায়। তখন পুলিশ রাত 8টার পরে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেয়, কারণ অফিস থেকে আটকে পড়া
কর্মীদের নিরাপদে বার করে আনার চাপ ছিল। জাভেদ শামীম বলেন, আমাদের কাছে ফোন আসে যেখানে বলা হয় যে ভেতরে একজন সন্তান সম্ভবা মহিলা আটকে রয়েছেন। এমন অবস্থায় প্যানিক অ্যাটাকের ঝুঁকি ছিল, তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নেই। তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজ গড়ার স্তম্ভ, আমরা শুরু থেকেই তাদের সম্মান দেখিয়ে চলেছি। তবে এ ধরনের ঘটনা শিক্ষক সমাজের কাছ থেকে কাম্য নয়। আন্দোলন হোক, তবে আইনের মধ্যেই হোক। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতি এ ধরনের সহানুভূতিশীল বার্তা দিলেও আইন শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেই বার্তা দিলেন জাভেদ শামীম। ফের করোনা আতঙ্ক, হংকং সিঙ্গাপুরে বাড়ছে সংক্রমণ, সতর্কতা জারি গোটা এশিয়ায়। ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। এবার সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়েছে হংকং ও সিঙ্গাপুরে। এই দুই এশীয় শহরে অত্যধিক জনঘনত্বপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশন জানাচ্ছে, সপ্তাহে গড়ে 28% হারে বাড়ছে সংক্রমণ। আর এই ধারা চলতে থাকলে গোটা এশিয়ায় ফের এক ভয়াবহ কোভিড ঢেউ দেখা দিতে পারে। বিশেষজ্ঞ অ্যালবার্ট জানাচ্ছেন, হংকংয়ের বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা অনেক রোগীর কোভিড রিপোর্ট পজিটিভ এসছে। ব্লুমবার্গ সূত্রে খবর, 3 মে পর্যন্ত প্রতি সপ্তাহে প্রায় 14,200 জন আক্রান্ত হচ্ছেন এবং 30% হারে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা। সিঙ্গাপুর স্বাস্থ্য দপ্তর এখনও নিশ্চিত করে বলতে পারেনি কোন ভ্যারিয়েন্ট সংক্রমণের জন্য দায়ী। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এই ঢেউয়ের মূল কারণ। এখন পর্যন্ত ভাইরাসটির নতুন রূপটি বেশি সংক্রমণ এমন কোনো প্রমাণ মেলেনি। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে ভারতের অপারেশন সিঁদুর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। 6 মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতে নিখুঁত হামলা চালিয়ে শতাধিক জঙ্গিকে নিধন করে ভারতীয় সেনা। কিন্তু এই অভিযান কেবল ট্রেলার বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি হুঁশিয়ারি দিয়ে জানালেন, সময় এলে পুরো ছবি দেখানো হবে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে লস্কর জঙ্গিদের হামলায় নিহত হন 25 জন নিরীহ পর্যটক। ধর্মীয় পরিচয় যাচাই করে গুলি করা হয় তাদের। এই ভয়াবহ ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাত্র 15 দিনের মধ্যে পাল্টা হামলা চালায় ভারত। ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ড্রোন হামলাও রুখে দেয়। ভয় পেয়ে পাকিস্তান আর্জি জানায় যুদ্ধবিরতির, যা ভারত 10 মে সম্মত হয়। রাজনাথ সিং বলেন, ব্রহ্মস মিসাইল পাকিস্তানকে দিনে তারা দেখিয়ে দিয়েছে। ভারত কি করতে পারে? অপারেশন সিঁদুর তার নমুনা মাত্র। তিনি জানান, লস্করি মোহাম্মদ, লস্করি তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। নিহত হয়েছেন জয়শী প্রধান মাসুদ আজাহারের 14 ঘনিষ্ঠ আত্মীয়। রাজনাথ সিংয়ের কড়া বার্তা, ভারত যে কোনো উস্কানির মোক্ষম জবাব দিতে প্রস্তুত। আমরা নজর রাখছি, যদি পাকিস্তান ফের সন্ত্রাসের পথ বেছে নেয় তার ভয়াবহ মূল্য দিতে হবে। ধ্বংসস্তূপে পরিণত পাক বায়ুসেনা ঘাঁটি, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ইসলামাবাদের চরম দুরবস্থা। নূর খান সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে উপগ্রহ চিত্রে। রহিম ইয়ার খান ও স্বর্গদার রানওয়ে অচল। আন্তর্জাতিক মহলে বাড়ছে পাকিস্তানের পরমাণু নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অপারেশন সিঁদুর কার্যত কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে। এই অভিযানের জেরে ইসলামাবাদের সামরিক পরিকাঠামোয় চরম ক্ষতির প্রমাণ মিলেছে একাধিক উপগ্রহ চিত্রে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলির বরাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অপারেশন সিঁদুরের প্রাথমিক ধাপে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের 11টি বিমান ঘাঁটি লক্ষ্য করে বিমান হানা চালায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নূর খান, ভালোরি, স্বর্গদা ও রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে এই ঘাঁটিগুলিতে ভয়াবহ ক্ষতি হয়েছে। যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ধ্বংস হয়ে গিয়েছে, রানওয়ে জলে ভর্তি হয়ে যেন পুকুরে পরিণত হয়েছে। রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত নূর খান ঘাঁটির এক বিশেষ গুরুত্ব রয়েছে। এখানেই পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রভান্ডার থাকার আশঙ্কা রয়েছে বলে দাবি বিভিন্ন গোয়েন্দা সংস্থার। ভারতের সাম্প্রতিক সন্ত্রাস বিরোধী অভিযানের সাফল্যের প্রতিফলন এবার জাতীয় বাজেটেও।
অপারেশন সিঁদুরের সাফল্য ও পাকিস্তানের পাল্টা হামলা প্রতিহত করার পর প্রতিরক্ষা খাতে অতিরিক্ত 50,000 কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ, গবেষণা এবং উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র সংগ্রহ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং সংসদের আসন্ন অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। 2024 সালে ভারতের প্রতিরক্ষা বাজেটে ছিল 6,22,000 কোটি টাকা, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 6,81,000 কোটি টাকা, অর্থাৎ মূল বাজেটের প্রায় 13%। এবার অতিরিক্ত 50,000 কোটি টাকা বরাদ্দ, এই অঙ্ক আরও বেড়ে গেল। এর ফলে সামরিক শক্তিতে ভারত আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলবে।